নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টটি হয়ে গেছে এবং এই টেস্টটি ভারত জয়লাভ করেছে। হ্যাঁ বন্ধুরা, ভারত পুনরায় রাজার মতন জয়লাভ করেছে। ব্যাসবল কোনো কাজেই লাগেনি, আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ব্যাসবলকে ধুয়ে পিটিয়ে শেষ করে দিয়েছে এবং ইন্ডিয়া যেরকম জেতে ইন্ডিয়ার মতন সেরকমভাবে ইন্ডিয়া জিতেছে। তো এক নজরে দেখা যাক ইন্ডিয়ার খেলার কীরকম হয়েছে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে। ভারত প্রথমে ব্যাট করেছে বন্ধুরা, এবং ভারত প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে করেছে 445 রান 10 উইকেটের বিনিময়ে। হ্যাঁ বন্ধুরা, 445 রান করেছে 10 উইকেটের বিনিময়ে, যেখানে হাইয়েস্ট স্কোর ছিল রোহিত শর্মা 131। রোহিত শর্মা বন্ধুরা করেছে 131 রান। রবীন্দ্র জাদেজা, যে আমাদের জাদেজাকে নিয়ে অনেক বদনাম হচ্ছিল যে জাদেজা বাবা মাকে দেখে না, পরিবারের সময় দেয় না, এটা তার বাবা একটা আক্ষেপ করেছে, তার বাবা করতেই পারে। তো তারপরে জাদেজাকে নিয়ে অনেকটাই সমালোচনা হয়েছে, সব মহলে, ক্রিকেট মহল হোক, তারপরে দেশের মিডিয়া মহল হোক, তারপরে বিদেশের বাংলাদেশেরও মিডিয়ারা, প্রচুর মিডিয়াতে জাদেজাকে খুব পরিমাণে ট্রল করা হয়েছে। তো বন্ধুরা, এটা একটা আলাদা ম্যাটার। তারপরেও জাদেজা 112 রানের সেঞ্চুরির ইনিংস করেছে ফার্স্ট ইনিংসে। হ্যাঁ বন্ধুরা, জাদেজা করেছে 112, এবং সরফরাজ খান যে প্রথম ডেবিউ করেই টেস্ট ক্রিকেটে প্রথম ডেবিউ করেই করেছে 62 রান। হ্যাঁ বন্ধুরা, সরফরাজ খান করেছে 62 রান, জাদেজা করেছে 112 রান, রোহিত শর্মা করেছে 131 রান, এবং ধ্রুব জুরেল, যারও ডেবিউ হয়েছে, আন্ডার-19 প্লেয়ার, আইপিএলে দিল্লির হয়ে মেবি আছে। ধ্রুব জুরেল করেছে 46 রান 46 রান, এবং অশ্বিন করেছে 37 রান, বুমরা করেছে 26 রান। এই ছিল ইন্ডিয়ার প্রথম ইনিংস। এবং মারকুট ইন্ডিয়ার 27 ওভার 5 বল করে 114 রান দিয়ে 4 উইকেট নিয়েছে মারকুট। হ্যাঁ বন্ধুরা, মারকুট 4 উইকেট নিয়েছে, অ্যান্ডারসন নিয়েছে 1 উইকেট, এবং রেহান আহমেদ পাকিস্তানি বংশোদ্ভূত যে বোলার আছে, সেই বোলার নিয়েছে 22 ওভারে 85 রান দিয়ে 2 উইকেট। তারপরে ইংল্যান্ড ব্যাট করতে নেমেছে, এবং ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিল। বেন ডুক্যাট 153 রান, 319 রানে 10 উইকেট হয়েছে ইংল্যান্ড। যদিও ইংল্যান্ডের শুরুটা খুব দারুণ ছিল, বেন ডুক্যাট, অলি পোপ যখন খেলছিল তখন তো মনে হচ্ছিল ওরা 500-600 রানের লিড দিয়ে দেবে, অলি পোপ আর যখন খেলছিল বেন ডুক্যাট, যেখানে অলি পোপ করেছে 41 রান, বেন ডুক্যাট করেছে 153 রান, এবং অলি পোপ করেছে 39 রান, বেন স্টোক করেছে 41 রান। মাফ করবেন বন্ধুরা, অলি পোপ করেছে 39, বেন ডুক্যাট করেছে 153, 151 বলে 101 স্ট্রাইক রেট মেনটেন করে, বীরেন্দর সেহবাগ টেস্টে মুলতানে বীরেন্দর সেহবাগ যেরকম ছিল সেই হিসাবটা বেন ডুক্যাট দেখিয়েছে। এবং সিরাজ নিয়েছে 4টে উইকেট, জাদেজা নিয়েছে 2টো উইকেট, এবং কুলদীপ যাদব নিয়েছে 2টো উইকেট, অশ্বিন 1টা উইকেট নিয়েছে। এই নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে রান সংখ্যা দাঁড়িয়েছে 319। তার পরবর্তীতে আমরা দেখেছি ইন্ডিয়া আবার ব্যাট করতে নেমেছে। আমরা ভেবেছিলাম হয়তো ইন্ডিয়া নামবে না, ইংল্যান্ডকে অল আউট করার একটা হিসাব করবে, মাফ করবেন, এই জায়গাটা ভুল ফেলে ফেললাম, ইন্ডিয়াই তো ব্যাট করবে, কারণ ফলোঅনের জায়গা ছিল না। 319 রান ওরা করেছিল। ইন্ডিয়া করেছে 430 রান, জয়সওয়াল করেছে 214, এবং শুভমান গিল 91, সরফরাজ খান রানিং 68, দুর্দান্ত শুরু সরফরাজ খানের। কুলদীপ যাদব 27 রান, রুট, রেহান আহমেদ এবং হিটলি সকলে একটি করে উইকেট নিয়েছে। এবং তারপরে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে, তার পরবর্তীতে ইংল্যান্ড 122 রানে অল আউট হয়ে যায়, এবং 122 রানে পুরো ইনিংস গুটিয়ে যায়, যেটা তো ভাবাই যায়নি ওই দিন। পরশু দিন বিকালে ইন্ডিয়া যে একটা বিকালবেলার মধ্যে এরম অল আউট করে দেবে, এটা আমরা কেউ ভাবতেও পারিনি। আমরা যারা ভারতের ক্রিকেট টিমের ফ্যান আছি এবং সমর্থক আছি, যেখানে জাদেজা একাই নিয়েছে 5টি উইকেট, এবং কুলদীপ যাদব নিয়েছে 2টো, 7 উইকেট তো এখানেই হয়ে গেল। আর অশ্বিন বা সিরাজ, বুমরা বাকি উইকেট নিয়েছে, এবং মারকুট করেছে হাইয়েস্ট রান 33। তো এই ছিল সিনারিও।
আপনারা দেখে নিতে পারেন। এই ছিল পুরো সিনারিও, যেখানে রোহিত শর্মা 131, জাদেজা 112, সারফারাজ 62, ধ্রুব জুরেল 46, অশ্বিন 37, বুমরা 26, মারকুট 4টে, অ্যান্ডারসন 1টা, রেহান আহমেদ 2টো। তারপরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে বেন ডুকাইট 153 রান, স্টোক 41, পোপ 39, সিরাজ 4টে এবং জাদেজা 2টো, কুলদীপ 2টো। তারপরে ইন্ডিয়া জয়সওয়াল 214, গিল 91, সারফারাজ 68, কুলদীপ 27, রুট, রেহান, আটলি একটা একটা করে। ইংল্যান্ড 122-এ 10, মারকুট 33, জাদেজা, কুলদীপ 5-2। এই ছিল বন্ধুরা টোটাল হিসাব টেস্ট খেলার। তো টেস্ট খেলা ভারতের মতন আবার পুনরায়, মানে ভারতের যেরমভাবে জেতে, ভারত যেরম ডমিনেট করে সেই স্থানে ভারত পুনরায় ফিরে এসছে। এর জন্য ভারতীয় ক্রিকেট ফ্যানদের জানাই অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং ভারতের ক্রিকেট টিমকেও জানাই শুভেচ্ছা। তার সাথেও বন্ধুরা, তার সাথেও ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংয়ে ডাইরেক্ট সরাসরি এক ধাপ অনেকটা এগিয়ে 2-এ চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, নিউজিল্যান্ড আছে 1-এ, ইন্ডিয়া আছে 2-তে, এবং বাংলাদেশ আছে 4-এ, পাকিস্তান আছে 5-এ, 3-এ আছে অস্ট্রেলিয়া। তো এই হচ্ছে ওভারঅল হিসাব। তো আগামী দিনে চাইবো যাতে আগামী 2025 সালে বা 2000 নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেটা হবে, সেটা যেন ভারত জেতে। সেটা ভারতের জেতা দরকার, কারণ পরপর 2 বছর আমরা ফাইনাল হেরেছি। তার সাথে তো আর এই বছর বিশ্বকাপ ফাইনালও হারলাম, T20তেও সেই ফাইনাল হারলাম, আবার এদিক দিয়ে আন্ডার 19 বিশ্বকাপের ফাইনালও হারলাম। কালকে আন্ডার 40 বিশ্বকাপ শুরু হয়েছে, এটা আমি বুঝলাম না বন্ধুরা, এটা নতুন শুরু হয়েছে দেখলাম এই বছরই প্রথম। প্রবীণ তাম্বে, তারপরে এরা সব খেলছে, মানে প্লেয়ারদের তেমন অতটা, ওয়াসিম জাফর নোটেবল প্লেয়ার, মানে যাকে চিনি, ওয়াসিম জাফর, প্রবীণ তাম্বে, এনারা সকলেই আছেন স্কোয়াডে। তো এদের ছাড়াও আরও ভালো স্কোয়াড করা যেত, মোহাম্মদ কাইফ, গৌতম গম্ভীর, এদের নিয়ে এরা তো খেলেই, যদিও এরা লেজেন্ড, আর এরা তো রিটায়ার করে ফেলেছে, রিটায়ার করার পর এরা ক্রিকেট খেলছে। আর এইখানে যারা প্লেয়াররা খেলছে তারা মনে হয় এখনও কেউ রিটায়ার করেনি। ওয়াসিম জাফর, প্রবীণ তাম্বে, আন্ডার 14 ওয়ার্ল্ড কাপ, মানে 40 বছর বয়সী প্রবীণ তাম্বে এবং বাকি ওয়াসিম জাফর, এদের নিয়ে বাকি সব টিমেরও খেলছে। তো চাইবো ইন্ডিয়া যাতে এই টুর্নামেন্টটায় ভালো করুক, এবং আগামীতে T20 বিশ্বকাপ আছে এই বছর, T20 বিশ্বকাপেও ইন্ডিয়া যাতে ভালো ফল করে সেটাও কামনা থাকবে। তার সাথে এই টেস্ট সিরিজটা যাতে বাকি ম্যাচটাও ইন্ডিয়া জেতে, এবং ইন্ডিয়ার ক্রিকেটে মানে T20 বিশ্বকাপটাই এই বছরে মেজর, এটা যেন আমরা জিতি আমেরিকাতে। ক্রিকেটের প্রেসিডেন্ট জয় শাহ বলেছে এই বছর বিশ্বকাপ জিতেই রোহিত শর্মা ভারতে আসবে। আর তার সাথে মনোজ তিওয়ারি রিটায়ার নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বাংলার ক্রিকেটের লেজেন্ড প্লেয়ার মনোজ তিওয়ারি, উনি রিটায়ার নিয়েছেন, এবং উনি বলেছেন যে ওনার ক্রিকেটে অসফলতার জন্য মেন দায়ী, ক্রিকেট কেরিয়ার অসফলতার জন্য মেন দায়ী মহেন্দ্র সিংহ ধোনি। কারণ উনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পরেও তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তার ঘরোয়া খেলাতে তার অ্যাভারেজ 64 ছিল, এবং 64 অ্যাভারেজ থাকার পরেও ফার্স্ট ক্লাসে এবং আইপিএলে ভালো পারফর্ম করার পরেও MS ধোনি তাকে জায়গা দেয়নি, বসিয়ে দিয়েছে। তো এটা তো একটা আক্ষেপ আছেই। আমরা যারা বাঙালি ক্রিকেটার আছি, মনোজ তিওয়ারি নিজে বলেছে যে আমিও রোহিত শর্মা, বিরাট কোহলি হতে পারতাম, কারণ তখন রোহিত শর্মাকে অনেক, মানে ফ্লপ হওয়ার পরেও রোহিত শর্মাকে লাগাতার সুযোগ দেওয়া হয়েছিল। সেই সময় রোহিত শর্মা লাগাতার খেলে 89খানা ODI ম্যাচ খেলে 30-এর অ্যাভারেজে সামথিং কত 1500-1800 মতন রান করেছিল। তো এটা উনি অভিযোগ করেছেন, ধোনির ওপর আক্ষেপও করেছেন, এটা তাদের ব্যাপার। যদিও এটা তো অভিযোগ উঠেছে মহেন্দ্র সিংহ ধোনির জন্য অনেক রিজিয়নে অনেক ক্রিকেটার সুযোগ পায়নি, যদিও সেই সময় ভারতের ক্রিকেট সফল হয়েছিল এবং বিশ্বকাপটা এনেছিল, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ট্রফি দরকার সেগুলো ধোনি এনেছিল, এবং সেই হিসাবে ধোনি নিজের মতন টিম সিলেক্ট করেই সে করতো সেগুলো। এবার সেটাতে মনোজ তিওয়ারির কেরিয়ার অসফল গেছে, এটা মানে মনোজ তিওয়ারির ফ্যান এবং মনোজ তিওয়ারির জন্য একটা খারাপ ব্যাপার, দুর্ভাগ্যর ব্যাপার। মনোজ তিওয়ারির কেরিয়ারও আরও বড় হতে পারত। মনোজ তিওয়ারি আমাদের বাংলার হয়ে ক্যাপ্টেন্সি করেছে, এবং বাংলার রঞ্জিতে সেমিফাইনালিস্ট করেছে। তো বন্ধুরা, আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন,